হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে জিদ্দার জন্মদিন এবং আজকে আমরা ক্রান্তির একটা সিকুয়ালের ফ্যান ফিকশন করার চেষ্টা করব। তো সেই ফ্যান ফিকশনটার আগে আমি কয়েকটা কথা বলতে চাই, কারণ আমি যেহেতু জিদ্দার সিনেমা বা তার স্ক্রিপ্ট চয়েসের সমালোচনাই সবসময় করি, তো হয়তো এরকম একটা ইমপ্রেশন আসতে পারে যে আমি হয়তো জিদ্দাকে অপছন্দ করি বা আমি হয়তো জিৎ হেটার। সেটা কিন্তু একদমই সত্যি নয়। আমি ছোটবেলায় জিদ্দার সিনেমা দেখে বড় হয়েছি এবং জিদ্দার কেরিয়ারের প্রথম দিকের বহু সিনেমা কিন্তু আমার খুব ভালো লাগে এবং সেগুলো খুব ভালো সিনেমাও। সাথী বলুন, বন্ধন বলুন, শুভদৃষ্টি বলুন, ক্রান্তি বলুন, দিস আর লাইক ভেরি গুড ফিল্মস। তার মধ্যে কিছু কিছু রিমেক অবশ্যই ছিল, বাট সিনেমার কোয়ালিটি ওয়াইজ কিন্তু সেগুলো কিন্তু খুবই ভালো সিনেমা এবং সেখানে জিদ্দার পারফরমেন্সেসও খুব ভালো ছিল। এবং ছোটবেলায় আমার আমার বয়সী যারা, সেগুলো প্রত্যেকেই দেখে বড় হয়েছে, এগুলো প্রত্যেকটাই আমাদের খুবই পছন্দের সিনেমা। তারপরে জিদ্দা এক কেরিয়ারের একটা স্টেজের পরে গিয়ে একটা স্পেসিফিক টাইপ অফ সিনেমাই করছে, রিমেক ধর্মী। তো সেগুলো নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব না, আগেও ভিডিওতে আলোচনা করেছি। তো আজকে আমরা কথা বলবো ক্রান্তির একটা ফ্যান ফিকশন নিয়ে। তো এটা কিভাবে হলো আমি বলছি, খুব মজার হবে। তো আমি দিন দুই আগে তুহিন রিভিউলজি যে চ্যানেলটা আছে, তো ওখানে একটা পডকাস্ট হচ্ছিল। তো সেটাতে আমি ঢুকে পড়েছিলাম, লিটারালি ঢুকেই পড়েছিলাম অ্যাজ অ্যান আনইনভাইটেড গেস্ট। তো সেখানে আর কি কথা হচ্ছিল যে জিদ্দার কামব্যাক কি করে হতে পারে। তো সবাই বলছিল যে মানে ক্রান্তি টু একটা যদি হয় এখনকার সোশিও পলিটিক্যাল ক্লাইমেটে দাঁড়িয়ে, সেটা কিন্তু খুব ভালো একটা হবে। তো আমি বললাম যে কে, তো তখন উঠলো যে কে লিখবে, আমাকে বলে যে তুই লেখ। ইয়ার্কি মেরেই অবভিয়াসলি। তো সেখান থেকে আর কি ওই জিনিসটা মাথায় ঢোকে। তাই বললাম যে আজকে চলো জিদ্দার জন্মদিনে এটা একটা ভালো টপিক হতে পারে। তো ক্রান্তি সিনেমাটা আসছে 2006 সালে। রিঙ্গো ডাইরেকশন দিয়েছিলেন জিদ্দার লিড রোলে এবং আশিস বিদ্যার্থী ওয়াজ দ্য মেন ভিলেন। এবং এটা লেট 80s-এর শিভা সিনেমাটার একটা লুজ রিমেক, যেটা রামগোপাল ভার্মা ডাইরেকশন দিয়েছিলেন। লুজ রিমেকই এটা, কিন্তু ফ্রেম বাই ফ্রেম রিমেক নয়। অনেক জিনিস চেঞ্জও করা হয়েছিল গল্প লেভেলে, এক্সিকিউশন লেভেলে, এবং ইট ওয়াজ আ রিয়েলি গুড ফিল্ম। এবং এই ফ্যান ফিকশনটা যেটা আমি করার চেষ্টা করবো, সেটার মধ্যেও প্রথম সিনেমাটার যে থিমগুলো ছিল, যে সোসাইটাল ইনজাস্টিস, মরাল ডিকে এবং ভিজিল্যান্টি জাস্টিসের, সেটাই ধরার চেষ্টা করব। ফার্স্ট ফিল্ম ওয়াজ আ ভিজিল্যান্টি অ্যাকশন ফিল্ম, তো সেটাই করার চেষ্টা করব। এবং প্রথমেই আমাদেরকে টাইম লাইনটা কিন্তু ক্লিয়ার হতে হবে। 2006 সালে প্রথম সিনেমাটা এসেছিল, এটা 2024 সালে। তো ক্যারেক্টারগুলোর 18 বছর কিন্তু পাস হয়ে গেছে। জিদ্দা সেই সময় কলেজে পড়তেন। ফার্স্ট ক্রান্তিতে তাকে যেরকম ভাবে দেখানো হয়েছিল অ্যাজ আ কলেজ স্টুডেন্ট, তার মানে তার কত বয়স হবে? 20, 21, 22 বছর বয়স হবে, তার বেশি তো হবে না। 18 বছর বাদে তার কত হবে বয়সটা? অ্যারাউন্ড 40। তো দেয়ার ইজ দ্যাট। এবং আমি চেষ্টা করেছি যে ফার্স্ট ফিল্মের সাথে মানে যতটা পারা যায় কানেকটিভ টিস্যু রাখা, যেহেতু ডাইরেক্ট একটা সিকুয়াল। তো সিনেমাটা শুরু হবে একটা র্যাগিং ইনসিডেন্ট দিয়ে, যেটাতে একটা ছাত্র মারা যাচ্ছে, ঠিক আছে? র্যাগিং ইনসিডেন্টটা 2023 সালে যাদবপুরে যে র্যাগিং ইনসিডেন্টটা হয়েছিল, র্যাগিং, হেজিং যাই বলেন, বুলিং কালচার, যেটা একটা হারবার হয় অনেক কলেজ এবং ইউনিভার্সিটির মানে ক্যাম্পাসের মধ্যে, সেটাকেই ক্রিটিসিজম করে এবং স্বপ্ননীল বলে যে ছেলেটি মারা যায়, সেই ঘটনাটাকে কেন্দ্র করেই একটা আর কি ঘটনা ঘটছে, যেখানে হেজিং এর বা র্যাগিং এর জন্য একটা ছাত্র মারা যাচ্ছে এবং সেটা দিয়ে একটা আউটরেজ তৈরি হচ্ছে। এবং এই মারা যাওয়া ছাত্রটির দিদি আর কি প্রোটেস্টে মুখ, মানে প্রোটেস্টের একজন মুখ এবং আরো একজন মুখ। ধরুন তার ক্যারেক্টারটার নাম, মানে এই যে ছাত্রটি মারা গেছে, ধরুন তার দিদির নাম ধরুন অঙ্কিতা, আমি আমার বন্ধুদের নামই বলে দেবো, অঙ্কিতা। এবং আরো একটা ক্যারেক্টার আমরা এখানে ইন্ট্রোডিউস করবো, সেটা হচ্ছে ফার্স্ট সিনেমাতে বিশ্বনাথ বসুর যে ক্যারেক্টারটা ছিল, ইকবাল বলে, যে মারা যায়, তার বোন এখন ওই কলেজে পড়ে। তার ক্যারেক্টারের নাম ধরুন নাজিয়া, ঠিক আছে? তো তারা প্রোটেস্টের মেন মুখ। এবং আমরা রাজেশ শর্মার ক্যারেক্টারটাকেও দেখতে পাবো। রাজেশ শর্মার ক্যারেক্টারটা ফার্স্ট ফিল্মে তাকে দেখানো হয়েছিল হি ইজ আ মিডল এজড পুলিশম্যান। তো এতদিনে 18 বছরে তার মানে রিটায়ার করে যাওয়ারই কথা, এবং তার একটা ছেলে আছে যে বর্তমানে পুলিশ অফিসার, এবং সে এখন রিটায়ার্ড এবং বিভিন্ন রকম সোশ্যাল কজে আর কি সে যায়, তার আর কি আওয়াজ তোলে, এবং তার ছেলে পুলিশ অফিসার। তো তারা কিন্তু এটার এগেনস্টে প্রোটেস্ট গড়ে তুলছে। এবং এই যে প্রোটেস্টের এগেনস্ট, মানে এই যে প্রোটেস্টটা হচ্ছে এবং যারা অ্যাকিউজড এই র্যাগিংটা করার জন্য, তাদের কানেকশন হচ্ছে এই কলকাতা শহরের গ্যাংস্টার, তার নাম হচ্ছে রুদ্র। 2006 সালে কি দেখেছিলাম আমরা, যে বিষ্ণুর এম্পায়ারটা জিৎ দা ধ্বংস করে দিচ্ছে। 2006 সালে যে বিষ্ণুর যে এম্পায়ারটা ছিল, যেটা আশিস বিদ্যার্থী প্লে করেছিলেন, ইট ওয়াজ ডিস্ট্রয়েড বাই জিৎ দাস ক্যারেক্টার, তাই তো? জিৎ দার ক্যারেক্টারটার নামও জিতই ছিল। তো
ওইখানে কি হচ্ছে তারপরে, এই রুদ্র বলে ক্যারেক্টারটা বিগত 18 বছরে যেহেতু মানে আশিস বিদ্যার্থীর ক্যারেক্টারটা রিমুভ হয়ে গেছে, এলিমিনেট হয়ে গেছে, তো কোনো একটা জায়গাতে কোনো একটা মাফিয়া বস যদি মারা যায় একটা পাওয়ার ভ্যাকিউম তৈরি হয়। তো এই পাওয়ার ভ্যাকিউমটাই এই জায়গাটা দখল করছে হচ্ছে রুদ্র, এবং সে অনেক বেশি কি বলবো 2024-এর ভিলেন। সে মিডিয়াকে ম্যানিপুলেট করতে পারে, সে ন্যারেটিভ কন্ট্রোল করতে পারে, সে প্রপাগ্যান্ডা ইউজ করে, তার তার হিউজলি পলিটিক্যাল কানেকশনস আছে, এবং সে প্রচুর রকমের ইলিসিট অ্যাক্টিভিটির সাথে যুক্ত। ঠিক আছে, হি ইজ দ্য নিউ কিংপিন অফ দিস সিটি, এবং যেহেতু তার খুব কাছের লোক হচ্ছে এই যারা র্যাগিংটা করেছে, তো সেই জন্য আর কি সে কি করছে, এই যে প্রোটেস্টটা আছে সেটা হুক অর বাই ক্রুক তারা কিন্তু ক্রাশ করার চেষ্টা করছে রুদ্রের লোকেরা, এবং দ্যাট ইনক্লুডস রাজেশ শর্মার ছেলে, কারণ রাজেশ শর্মার ছেলে সে মরালি ভালো, কিন্তু যেহেতু পুলিশ ফোর্স একটা সার্টেন মানে পলিটিক্যাল পার্টি যেভাবে বলে তাদেরকে সেভাবেই অপারেট করতে হয়, দ্যাটস হাউ আওয়ার ইন্ডিয়ার পিনাল সিস্টেম ওয়ার্কস, তো তাকেও করতে হচ্ছে সে না করতে চাইলে, এবং যেটা বললাম যে দ্য গভর্নমেন্ট ইজ কন্ট্রোলড বাই দিস পার্সন রুদ্র বলে, তো তাকে ক্রাশ করতে হচ্ছে। এবং এই পলিটিক্যাল র্যালিতে ক্রাশ করতে গিয়ে তার রাজেশ শর্মার যে ক্যারেক্টারটা সে মারা যাচ্ছে, কারণ রুদ্রর লোকেরা এই মানে র্যালিটাতে ভায়োলেন্টলি অ্যাটাক করছে। তো সেটা করার পরে কি হচ্ছে, রুদ্র ছেলে তো বুঝতে পারছে যে মানে সে তার বাবাকে হারিয়েছে, এবং যেটা বললাম যে অ্যাজ আ পুলিশ অফিসার তার হাত পা বাঁধা। এবার আসছে হচ্ছে জিদ্দার ক্যারেক্টারটা। জিদ্দার ক্যারেক্টারটা আমি এখানে কিভাবে ডিসক্রাইব করব, জিদ্দার ক্যারেক্টারটা হবে অনেক বেশি ইন্ট্রোস্পেক্টিভ। ঠিক আছে, অনেক বেশি মানে আপনারা যদি র্যাম্বো 4 দেখে থাকেন, র্যাম্বো 4-এ জন র্যাম্বোর ক্যারেক্টারটা যেরকম ছিল, যে ক্যারেক্টারটা অ্যাপিয়ারেন্টলি শান্ত, তার যে আগুনটা আগের সিনেমাগুলোতে ছিল সেই আগুনটা কোথাও গিয়ে স্থিমিত হয়ে গেছে, বাট আগুনটা কিন্তু আছে, সেটা বাইরে থেকে বোঝা যায় না। সেই ক্যারেক্টারটা বাইরে থেকে খুব শান্ত, খুব ইন্ট্রোস্পেক্টিভ, বাট ভেতরে ওই আগুনটা কিন্তু আছে, বাট সে অ্যাক্ট আউট করে না। তো অনেকটা ওই রকম ভাবে ক্যারেক্টারটাকে আমরা দেখাবো। জিদ্দা এখন ধরুন তার 40-এর কাছাকাছি বয়স, তার একটা ফ্যামিলি হয়েছে, তার মেয়ে আছে। আমার ইচ্ছা আছে জিদ্দাকে উইডোয়ার হিসেবে দেখাতে, যাতে তার ওই একটা ট্রমা আর কি, একটা বারিড ট্রমা থাকে, যে তার একটা মেয়ে আছে বাট তার স্ত্রী মারা যাচ্ছে, সে হয়তো ধরুন সে কিছু একটা করে, হয়তো স্কুল টিচার বা টিচিংটাই আমার প্রফেশন, কারণ যেহেতু ফার্স্ট সিনেমায় টিচিং রিলেটেড মেসেজ ছিল। তো হি ইজ আ টিচার, এবং রাজেশ শর্মার ক্যারেক্টারটা মারা যাওয়ার পরে তার কিন্তু মানে তার এন্ট্রি হচ্ছে, এবং সে কিন্তু মানে ওই যে যেটা বললাম মানে ওই ডরম্যান্ট ভলক্যানো যেটাকে বলে, সুপ্ত আগ্নেয়গিরি, ওই র্যাম্বো 4, তো ওইটাই মানে সে, এবং সে এই জিনিসটা তাকে ট্রিগার করছে, এবং সে রাজেশ শর্মার ছেলে, রাজেশ শর্মা মারা যাওয়ার পরে যে পুলিশ অফিসার, এই যে ছেলেটির মানে দিদি মারা গেছে, যে র্যাগিং হওয়া ছেলেটির দিদি, এবং ইকবাল যে প্রথম সিনেমায় ছিল জিদ্দার এলাই, তার বোন, এই 4জন মিলে টিম তৈরি করছে, এবং তারা আর কি ইয়ের বিভিন্ন ক্রিয়াকলাপ আর কি তাদের মানে তারা আর কি এক্সপোজ করছে, যে সে হিউম্যান ট্রাফিকিং এর সাথে জড়িত, সে আর কি প্রচুর রকমের মানে ক্রস বর্ডার যেসব আর্মস ডিল হয় সেগুলোর সাথে যুক্ত, সে আর কি মানে মানে কি বলবো সব রকমের খারাপ, যে দেখুন মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা যা হয় আমরা নিউজ খুললে দেখতেই পাই, সেগুলোই আর কি যুক্ত। এবং সে প্রচন্ড পরিমাণে এই পলিটিক্যাল ভায়োলেন্সটাকে ফুয়েল করে, কারণ যত বেশি আনস্টেবল একটা গভর্নমেন্ট হবে, যত বেশি লোক আনস্টেবল থাকবে, তত কিন্তু রুদ্র তার জালটা বিছাতে পারবে। তো হি ইজ দ্য অ্যাক্টিভ ফুয়েলার অফ দিস টাইপ অফ থিংস। তো তারা সেটাকে এক্সপোজ করার চেষ্টা করছে। এবার রুদ্র যেটা করেছে সেটা হচ্ছে 2024-এ, যেটা আমি আমার আগেও ফ্যান ফিকশনে বলেছি, BMW টপ 10 ফ্যাক্টস অ্যান্ড অল দ্যাট, সেটা হচ্ছে মিডিয়া ম্যানিপুলেশন, এবং সেটা কিন্তু সে করে, এবং সে কিন্তু নিজের একটা খুব সুন্দর ফিল্যান্থ্রপিক ইমেজ তৈরি করে রেখেছে। এবং এটা কিন্তু এই যে 4জন, জিদ্দা, ইকবালের বোন, যে ছেলেটি মারা গেছে তার দিদি, এবং রাজেশ শর্মার ক্যারেক্টারের ছেলে, এই 4জন মিলে সেটাকেই তারা এক্সপোজ করার চেষ্টা করছে। তারা ফার্স্টে ডিপ্লোম্যাটিক এবং আইনি পদ্ধতিতেই করার চেষ্টা করছে, এবং তারা অনেক মানে প্রমাণও গ্যাদার করছে বিভিন্নভাবে। কিন্তু কি হচ্ছে, একদিন তাদের হাইড আউটে এবার এই রুদ্রর লোকেরা জেনে যাচ্ছে, এবং তাদের হাইড আউটে গিয়ে অ্যাটাক করছে, এবং সেই অ্যাটাকে ইকবালের যে বোনের ক্যারেক্টার ছিল সে মারা যাচ্ছে। ঠিক যেরকম ভাবে ফার্স্ট সিনেমাটাতে মানে ইকবালের ক্যারেক্টারটা যেটা ছিল, বিশ্বনাথের ক্যারেক্টারটা যেটা ছিল, সেটা মরে যাওয়ার পরে জিদ্দা যে ক্যাথারসিস যে রেসপন্সটা আছে, জিদ্দা ইজ বিকামিং দ্যাট মেশিন, এখানেও আমরা সেটাই আর কি করার চেষ্টা করবো, যে তার বোন মারা যাচ্ছে, এবং সেকেন্ড হাফটা এটা হবে হচ্ছে মানে ফার্স্ট হাফের আর কি ইন্টারভাল ব্লক। সেকেন্ড হাফটা আমরা দেখবো যে জিদ্দার ক্যারেক্টারটা ইজ বিকামিং আ কিলিং মেশিন। সে কি করছে, সে সিস্টেমেটিক্যালি সবাইকে টার্গেট করছে।
তার মধ্যে ওই যে যেটা বললাম ডরম্যান্ট ভলক্যানো, তার ওই ডরম্যান্ট ব্যাপারটা কিন্তু আর নেই। ওই যে মারাটা গেছে ইকবালের বোন, সেটা কিন্তু তার ক্যাথারসিস হয়ে উঠছে। হি ইজ বিকামিং দ্যাট ওল্ড জিৎ, যেটা ফার্স্ট সিনেমাতে আমরা দেখেছিলাম, যে কিলিং মেশিন যে ছিল, যে একা আর কি সবাইকে সাথে লড়তে পারতো। এবং এখন কি হয়েছে, এই 18 বছরে তার ক্যারেক্টারের একটা গ্রোথও হয়েছে, অনেক বেশি ইন্টেলিজেন্ট, সে অনেক বেশি কানিং। সে শুধুমাত্র ভায়োলেন্ট বা সে শুধুমাত্র একজন ফাইটার নয়, সে অনেক বেশি কানিং। এবং সে কি করছে, সে তার ইন্টেলিজেন্স এবং তার যে সাপোর্ট সিস্টেম আছে, 4জন ছিল তার মধ্যে একজন মারা গেল, বাকি 2জন, তাদেরকে কেন্দ্র করে তারা আস্তে আস্তে এই রুদ্র লোকেদেরকে টার্গেট করা শুরু করছে এবং খুব সিস্টেমেটিক ওয়েতে এলিমিনেট করছে। যেরকম ধরুন এই যে মানে এই যে দিদির ক্যারেক্টারটা বা অন্য একটা ক্যারেক্টার, ধরুন রুদ্রর যে ডান হাত আছে, তাকে কোনো নাইট ক্লাবে আর কি হানি ট্র্যাপ করছে এবং তারপরে ধরুন একটা পার্কিং লটে একটা এমটি পার্কিং স্পেসে নিয়ে আসছে এবং সেখানে আর কি জিদ্দার ক্যারেক্টারটা তাকে মেরে দিচ্ছে। এরকম ভাবে খুব কানিং ওয়েতে কিন্তু তারা রুদ্রর লোককে এলিমিনেট করে যাচ্ছে। এবং ফাইনাল শোডাউনটা হচ্ছে রুদ্র এবং জিদ্দার মধ্যে, যেখানে জিদ্দার ক্যারেক্টারটা অবভিয়াসলি রুদ্রকে হারিয়ে তো দিচ্ছে এবং তাকে মেরেও দিচ্ছে, যেটা ফার্স্ট সিনেমাতে আমরা দেখেছিলাম কি বলে আশিস বিদ্যার্থীর ক্যারেক্টারটার সাথে। তো এখানেও সেটাই হচ্ছে। এবং আমরা লাস্টে একটা জিনিস দেখাবো, এই যে রিডেমশন আর্ক, যে এখানে আমরা কিন্তু সেকেন্ড হাফে জিদ্দাকে অনেক মানুষকে মারতে দেখেছি এবং লাস্টে গিয়ে আমরা দেখবো যে জিদ্দার ক্যারেক্টারটা, বিকজ হি হ্যাজ বিকাম ম্যাচিওর্ড আফটার দ্য ফার্স্ট ফিল্ম, সেই যে এত লোককে এলিমিনেট করেছে এবং যাদেরকে এলিমিনেট করেছে তারা খুবই খারাপ লোক, সে কিন্তু নিজেকে আইনের হাতে তুলে দিচ্ছে। এবং তার যে মেয়ের যে ক্যারেক্টারটা আছে, তাকে আর কি যতদিন জিদ্দা না বেরোচ্ছে, তাকে এই যে ছেলেটির শুরুতে মারা গেছিল তার দিদি, সে আর কি আর তার কাছে রেখে দিচ্ছে। এবং তো সে তার ক্যারেক্টারটাও একটা পূর্ণতা পেলো এবং একটা ফেমিনিস্টিক টেক, যেটা আমি চেষ্টা করি আমার ফ্যান ফিকশনগুলোতে আনার, তো সেটাও হলো। এবং এই যে জিদ্দার ক্যারেক্টারটা, সেটাও কিন্তু এই 18 বছরে তার যে চেঞ্জটা হয়েছে, সেটাও কিন্তু একটা ফুল সার্কেল হলো। তো এই ছিল আমার ক্রান্তি 2। এরম ভাবে ভেবেছিলাম ইমপ্রম্পটু ওয়েতে একটা মানে জিদ্দার জন্মদিনে একটা স্পেশাল ভিডিও বলতে পারেন। তো আপনাদের কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।